বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের সাহায্যকারী পদের জন্য আপনারা যারা প্রিপারেশন নিচ্ছেন, আমরা ধারাবাহিকভাবে বেশ কিছু গুরুত্বপূর্ণ অঙ্ক আপনাদেরকে করে দিচ্ছি। তো আজকের ভিডিওতেও বেশ কিছু গুরুত্বপূর্ণ অঙ্ক করে দিব। এগুলো থেকে আপনাদের কমন পাওয়ার চান্স অনেক বেশি থাকবে। এখানে কিন্তু খুব কঠিন অঙ্ক আসবে না, মোটামুটি ইজি ধাঁচের অঙ্কই কিন্তু আসবে। তো 22 নম্বর অঙ্ক এমন দেখেন, a প্লাস বি ইকুয়াল টু 3 এবং ab ইকুয়াল টু 2 হলে a কিউব প্লাস বি কিউব এর মান কত? তো আমরা a কিউব প্লাস বি কিউব এটার যদি অনুসিদ্ধান্ত প্রয়োগ করি, অনুসিদ্ধান্তটা হবে a প্লাস বি হোল কিউব মাইনাস 3ab ইন্টু a প্লাস বি। নিঃসন্দেহে আপনারা এই অনুসিদ্ধান্তটা জানেন ক্লাস 9-10-এ, কিন্তু এই অনুসিদ্ধান্ত দিয়ে অসংখ্য অঙ্ক রয়েছে। তাহলে ইকুয়াল a প্লাস বি এর ভ্যালু কত? 3। তার মানে 3-এর উপর কিউব বসাই দিলাম, মাইনাস 3 ইন্টু এ বি এর মান কত? 2 বসাই দিলাম, ইন্টু a প্লাস বি এর ভ্যালু কত? 3 বসাই দিলাম। তাহলে কত হচ্ছে? 3-এর উপর কিউব মানে 27, মাইনাস 3 দুগুণ 6, 3 6 18। তাহলে 27 থেকে 18 বাদ দিলে থাকবে কত? 9। এই যে দেখেন বি নম্বর অপশনটাই কিন্তু আমাদের অ্যাপ্রোপ্রিয়েট অপশন। নিঃসন্দেহে বুঝতে পেরেছেন। এবার আসেন পরের অঙ্কটা। কি বলা হচ্ছে? এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 8, এক্স ওয়াই ইকুয়াল টু 7 হলে এক্স প্লাস ওয়াই তারপর হোল স্কোয়ার এর মান কত? তো আমরা চাইলে অনুসিদ্ধান্তও প্রয়োগ করতে পারি, অথবা যদি আমরা মেইন সূত্রের সাহায্যে করতে চাই সেটাও করতে পারবো। যেহেতু আমাদের মান নির্ণয় করতে বলেছে এবং যেহেতু এটা লিখিত পরীক্ষার অঙ্ক নয়, এই জন্য আমরা এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার মানে কি জানি বলেন তো দেখি? আমরা এটার মেইন সূত্রটা প্রয়োগ করেও করতে পারি। তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2xy, এই দুটো আমি একটু কাছাকাছি লিখলাম, তাই না? কেননা মানটা আমি বসাবো তাই। তাহলে এটার মান কত? এটার মান 8 গুণন, দুঃখিত যোগ 2 ইন্টু এক্স ওয়াইয়ের মান হচ্ছে 7, 7 দুগুণ কত? 14। তাহলে 14 আর 8 22। এই যে দেখেন 22 হচ্ছে আমাদের সঠিক উত্তর। এভাবে কিন্তু খুব দ্রুত অঙ্ক করতে হবে, নচেত কিন্তু আপনার সময় থাকবে না পরীক্ষার হলে। ওকে, এই অঙ্কটা দেখেন 24 নম্বর যে অঙ্কটা রয়েছে, এটা হচ্ছে সরল মুনাফার একটা প্রশ্ন। শতকরা বার্ষিক 5 টাকা হার সুদের কত বছরে সুদে আসলে দ্বিগুণ হবে? সুন্দর একটা অঙ্ক কিন্তু এটা। তো এখানে বলা হচ্ছে যে শতকরা বার্ষিক 5 টাকা হার সুদে, তার মানে সুদের হার আমাদের কত? 5% দেওয়া আছে। বলেছে কত বছরে, তার মানে এন এর মান আমাদেরকে বের করতে বলা হচ্ছে। সুদে আসলে দ্বিগুণ হবে। তো এখানে কিন্তু আমাদের আসলও নেই, সুদে আসলে শুধু দ্বিগুণ বলা আছে। তাহলে আমরা এই অঙ্কটার ক্ষেত্রে ধরে নেব যে ধরি আমাদের আসল পি ইকুয়াল হচ্ছে 100 টাকা, এটা আমরা ধরে নিব। তাহলে সুদে আসলে কত হবে? আমরা বলতে পারি সুদে আসলে দ্বিগুণ হওয়া মানে কি? দ্বিগুণ হওয়া মানে হচ্ছে 200 টাকা হওয়া। তাহলে শুধু সুদ কত? 200 থেকে 100 বাদ দিলে থাকবে 100, যেটা হচ্ছে আমাদের আয়ের মান। আমরা জানি আই ইকুয়াল টু সুদ, তাই না? আই ইকুয়াল টু পি আর এন বা পি এন আর যে সূত্রটা আছে, দেখেন আমি সূত্রটা একটু লিখে দিচ্ছি। আমরা জানি আই ইকুয়াল টু পি আর এন, এই সূত্র অনুযায়ী আমরা অঙ্কটা করব। তাহলে এই যে মানগুলো আমরা পেলাম, এই মানগুলো আমরা এখানে বসাই দিব। তাহলে আই এর মান কত? আই এর মান 100 ইকুয়াল টু পি কত? পি হচ্ছে 100 ইন্টু আর কত? 5%, মানে 5/100। এই যে দেখেন 5% ইন্টু এন তো আমাদের বের করতে হবে। তার মানে এন ইকুয়াল টু হোয়াট? এই যে বলেছে কত বছরে, তাহলে 100 আর 100 ক্রস করে দিলাম। 5 আর এন গুণ করলে কত হবে? 5n ইকুয়াল টু এদিকে কত? 100। তাহলে সুতরাং এন ইকুয়াল টু উপরে 100 তার নিচে 5, তাহলে 20। তাহলে 20 ইয়ার্স হচ্ছে আমাদের অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার। এই যে দেখেন সি নম্বর অপশনটাই হচ্ছে আমাদের সঠিক উত্তর। নিচে দেখেন আর একটা অঙ্ক রয়েছে, দুটি সংখ্যার যোগফল 56 এবং এদের অনুপাত 3:1 হলে এদের গুণফল কত? তো যেহেতু বলেছে গুণফল কত, তার মানে সংখ্যা দুটোর গুণফল আমাদের কাছে জানতে চাচ্ছে। আমরা এক্ষেত্রে ধরে নিব যে ধরি আমাদের একটি সংখ্যা হচ্ছে কত? একটি সংখ্যা হচ্ছে 3x, মানে এটার সাথে x যুক্ত করে দিলাম, এবং অপর যে সংখ্যাটা আছে, অপর সংখ্যাটা হচ্ছে 1x মানে তো শুধু x, তাই না? তাহলে এই সংখ্যা দুটোর যোগফল আছে 56। তাহলে প্রশ্ন মতে আমরা বলতে পারি 3x প্লাস x ইকুয়াল টু হচ্ছে 56। দেখেন বোঝেন কিনা? অবশ্যই এই সংখ্যা দুটোর যোগফলই তো 56 দেওয়া আছে, তাই না? তাহলে 3 আর 1 4, তাহলে 4x ইকুয়াল টু 56। তাহলে সুতরাং x ইকুয়াল টু 56কে 4 দ্বারা ভাগ করলে 14। তাহলে x এর মান যদি 14 হয়, তাহলে এটা হলো আমাদের 14, আর 3 14 এটা কত? এটা হচ্ছে 42। তার মানে একটা সংখ্যা 42 আর একটা সংখ্যা হচ্ছে 14। দেখেন 42 আর 14 মিলে 56 মিলে যাচ্ছে। এবারে আমরা গুণফল বের করব। এই যে গুণফল কত? তাহলে সুতরাং আমরা বলতে পারি সংখ্যা দুটোর গুণফল ইকুয়াল টু আমরা কত করব? 42 গুণন হচ্ছে 14। তাহলে 42কে 14 দ্বারা যদি গুণ করি, 4 দুগুণ 8, 4 4 16, এক ঘর ক্রস, 42 একে 42, থাকলো 8 8 5, তাহলে 588। এই যে দেখেন ডি নম্বর অপশনে আমাদের সঠিক উত্তরটা রয়েছে।
26 নম্বর অঙ্কটা দেখেন, খুবই গুরুত্বপূর্ণ একটা অঙ্ক। অনুপাতের অঙ্ক যদি আসে তাহলে এই অঙ্ক আসার সমূহ সম্ভাবনা রয়েছে, এই জন্য একটু ভালোভাবে আপনারা অঙ্কটা মনে রাখবেন। এগুলো কিন্তু প্রচুর পরিমাণে রিপিট হয়, আমি বরাবরের মতো ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট হিসেবে এগুলোকে মার্ক করে দিই আপনাদের। তাহলে দেওয়া আছে এ অনুপাত বি ইকুয়াল টু কত, এ অনুপাত বি এর ভ্যালু আমাদের দেওয়া আছে 4:7, আর বি অনুপাত সি এর ভ্যালু কত আছে, বি অনুপাত সি আছে 10:7। বলা হচ্ছে এ অনুপাত বি অনুপাত সি এর মান কত, তাই না? তাহলে আমরা নিচে টান দিয়ে দিব। টান দেওয়ার পরে আচ্ছা আমরা একটু স্ক্রিনটা ব্লার করে দিচ্ছি, ঠিক আছে, ব্লার করে দিলাম। তো আমরা যদি দেখি এই কোণাটা মিল আছে, অর্থাৎ চলকের মিল, তাহলে এই দুটো মিল থাকলে আমরা দ গুণন পদ্ধতি অ্যাপ্লাই করে দিতে পারি। দ কিভাবে কাজ করে, এভাবে দেখেন, এ আছে এ লিখলাম, দুইটা বির মধ্যে একটা বি লিখলাম, আর সি আছে সি লিখলাম। তাহলে এই দুটো গুণ 4×10=40 অনুপাত এই দুটো গুণ 7×10=70 অনুপাত এই দুটো গুণ 7×7=49। তাহলে নিঃসন্দেহে বুঝতে পারছেন 40, 70, 49 হবে আমাদের সঠিক উত্তর। এই যে দেখেন এখানে 40, 70, 49 আমাদের সি নাম্বার যে অপশনটা সেটাতে সুন্দরভাবে দেয়া রয়েছে, তাই এটাই সঠিক উত্তর। আপনি আরও অনেকভাবে করতে পারবেন, তবে আমি যেটা দেখালাম সেটাই হচ্ছে এই ধরনের অঙ্ক করার বেস্ট ওয়ে। যদি আপনারা কোণাটা মেলাতে পারেন তাহলেই কিন্তু অঙ্কটা সুন্দরভাবে হয়ে যাবে। এবার এটা মুছে দিচ্ছি, পরেরটা দেখেন, কোনো ত্রিভুজের 3টি বাহুকে উৎপন্ন করলে বহিস্থ কোণ 3টির সমষ্টি কত। আসলে কোনো ত্রিভুজের 3টি বাহুকে, এখানে উৎপন্ন শব্দটা ভুল, এখানে হবে কিন্তু বর্ধিত করলে। ওকে, এখানে একটু টাইপিং মিস্টেক হয়েছে, একটু বুঝে নেন। কোনো ত্রিভুজের 3টি বাহুকে বর্ধিত করলে বহিস্থ কোণ 3টির সমষ্টি কত, এইখানে হবে উৎপন্ন বহিস্থ কোণ 3টির সমষ্টি কত, ঠিক আছে। তো আসেন আমরা মুখস্থ টাইপ যদি উত্তর দাগাই তাহলে সব সময়ের জন্য এর উত্তর হবে 360 ডিগ্রি। কোনো ত্রিভুজ, সেটা যে ধরনের ত্রিভুজ হোক না কেন, যে ধরনের বলতে বোঝাচ্ছি সমকোণী, সমদ্বিবাহু, বিষমবাহু, সমবাহু, যে ধরনেরই ত্রিভুজ হোক না কেন, সেটার বহিস্থ কোণগুলোর সমষ্টি হবে অবশ্যই 360 ডিগ্রি। কিভাবে? ধরেন আপনি বলতে চাচ্ছেন যে আমি যদি একটা সমকোণী ত্রিভুজ চিন্তা করি, তাহলে কীরকম হবে ত্রিভুজটা? তাহলে ত্রিভুজটা হবে, সমকোণী ত্রিভুজ এরকম। তাহলে আমরা জানি একটা ত্রিভুজের 3 কোণের সমষ্টি 180 ডিগ্রি, তো সমকোণী যদি এটা 90 হয়, ধরেন আমি ধরলাম এটা 40, আর এটা কত, এটা 50 ধরে নিলাম, 90 ডিগ্রি, 40 ডিগ্রি, 50 ডিগ্রি। তাহলে 9×4 9, 5×4 9, 9×9 18, তাহলে তিনটা মিলে 180 ডিগ্রি হয়ে যাচ্ছে। আমরা এবারে কি করব, কোনো ত্রিভুজের, তো ত্রিভুজটা কি ধরেছি, সমকোণী, 3 বাহুকে বর্ধিত করলে, তো বর্ধিত যদি আমরা করি, এটাকে বাড়াই দিলাম এইদিকে, এটাকে বাড়াই দিলাম এইদিকে, আর এটাকে বাড়াই দিলাম এইদিকে, বর্ধিত করে ফেললাম আমরা 3টা বাহুকে। বর্ধিত করার পর আমরা উৎপন্ন বহিস্থ কোণ, তো অন্তস্থ কোণ এটা, বহিস্থ কোণ কিন্তু এটা, এই যে দেখেন এটা অন্তস্থ, এটার বহিস্থ কোণ এটা, আবার এই দিক থেকে ঘুরাই দেওয়া যাবে না, ঠিক আছে, এটা অন্তস্থ, এটা কিন্তু এটা বহিস্থ কোণ। তো আমরা জানি এক সরল কোণ মানে 180 ডিগ্রি। তাহলে দেখেন তো এটা এইটুকু যদি 90 হয়, তাহলে এই পুরা এইটা যদি সরল কোণ আমরা চিন্তা করি, তাহলে বাকিটাও 90। এটা যদি 50 হয়, তাহলে এক সরল কোণ মানে 180, তাহলে 50 থেকে 180 থেকে 50 বাদ দিলে এটা হবে 130, তাই না? এবার এটা টোটালটা তো 180, এই যে দেখেন এই পুরোটা মিলে এটা 180। এটা যদি 40 হয় তাহলে বাকিটা 140। তাহলে এবার বহিস্থ কোণগুলো আমরা যোগ করব, 140, 130, 90, তাহলে 140, 130 আর 90 যোগ করেন তো দেখি কত হচ্ছে। 0, 9, 3, 12, আর 4, 16, 6, হাতে 1, 1, 1, 2 আর 1, 3, তাহলে 360 ডিগ্রি। নিঃসন্দেহে বুঝে ফেলেছেন কিভাবে আমরা 360 ডিগ্রি উত্তরটা বের করে ফেললাম। এ পর্যায়ে বলি, যারা চ্যানেলে নতুন, প্রয়োজন মনে করলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন, আর ভিডিওটাতে একটা লাইক দিতে ভুলবেন না। এবারে জ্যামিতি সংক্রান্ত একটা অঙ্ক দেখেন, এটাও কিন্তু অর্থাৎ 28 নম্বর যে অঙ্কটা দেখাচ্ছে, এটাও কিন্তু ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট একটা অঙ্ক, অনেকবার বিভিন্ন চাকরির পরীক্ষায় রিপিট হয়েছে। একটি রম্বসের কর্ণদ্বয় 6 সেন্টিমিটার এবং 4 সেন্টিমিটার হলে এর ক্ষেত্রফল কত? মনে রাখবেন, রম্বসের ক্ষেত্রফল আমরা যদি বলি, আমি একটু লিখেই দিচ্ছি যে রম্বসের ক্ষেত্রফল ইকুয়াল আমরা বলতে পারি হাফ গুণন কর্ণদ্বয়ের গুণফল। মনে রাখতে হবে, হাফ গুণন কর্ণদ্বয়ের গুণফল হচ্ছে রম্বসের ক্ষেত্রফল। তাহলে ইকুয়াল হাফ গুণন কর্ণদ্বয় কি, একটা হচ্ছে 6 আর একটা হচ্ছে 4, তাহলে 6 গুণন 4, কাটাকাটি করলে যা হবে সেটাই। তাহলে 3 2 6, 3 4 12, 12 1 12, তাহলে 12 বর্গ
সেমি আমরা বলতে পারি এই রম্বসটার ক্ষেত্রফল। এই যে দেখেন বি নম্বর অপশনে রয়েছে। তো আপনি যদি জাস্ট এই যে সূত্রটা যদি মনে রাখতে পারেন, রম্বসের ক্ষেত্রফল ইকুয়াল হাফ গুণন কর্ণদ্বয়ের গুণফল, তাহলেই এই ধাঁচের অঙ্ক কিন্তু আপনি অনায়াসেই করে ফেলতে পারবেন। ওকে, এবারে দেখেন আমরা হচ্ছে এই অঙ্কটা করব। তো একটু আগেই হচ্ছে আমি বীজগণিতের অঙ্ক কিন্তু আপনাদের করে দিয়েছি। এটা একটু আলাদাভাবে আপনাদেরকে করতে হবে। এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারের যে অনুসিদ্ধান্ত আছে, যেখানে এক্স প্লাস ওয়াই এবং এক্স মাইনাস ওয়াই আছে, সেই অনুসিদ্ধান্তটা প্রয়োগ করতে হবে। তো আমরা জানি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু এক্স প্লাস ওয়াই তার উপর হোল স্কোয়ার প্লাস এক্স মাইনাস ওয়াই তার উপর হোল স্কোয়ার ভাগ হচ্ছে 2। এই যে অনুসিদ্ধান্তটা, এই অনুসিদ্ধান্তটা কিন্তু আপনাদেরকে অবশ্যই জানতে হবে। তো আমরা মান বসাই দিব। নিচে 2, এক্স প্লাস ওয়াইয়ের ভ্যালু কত 8, তাহলে 8-এর উপর স্কোয়ার করে দিলাম, প্লাস এক্স মাইনাস ওয়াইয়ের ভ্যালু 6, তাহলে 6-এর উপর স্কোয়ার করে দিলাম, তাহলে ইকুয়াল 8-8 64 যোগ 6 6 36 ভাগ কত 2, তাহলে 64 আর 36 হচ্ছে 100, ভাগ হলো 2, কাটাকাটি করলে কত হবে 50। তার মানে 50 বা 50 হচ্ছে আমাদের অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার। ঠিক আছে, এবার আমরা পরেরটাতে আসতেছি। পরেরটা কি, 100 টাকায় 10টি ডিম কিনে 100 টাকা 8টি ডিম বিক্রয় করলে শতকরা কত লাভ হবে? খুবই সুন্দর একটা প্রশ্ন কিন্তু এটা। 100 টাকায় 10টা কিনেছে, আবার ওই 100 টাকা 8টা বিক্রি করেছে। আচ্ছা, অবশ্যই লাভ হয়েছে, কেননা কেনার সময় কিনেছে 10টা ডিম 100 টাকা দিয়ে, আর বিক্রি করার সময় 8টা ডিমই বিক্রি করেছে 100 টাকা। তার মানে তার কাছে আরও 2টো ডিম রয়েছে অতিরিক্ত, এই জন্য লাভ হয়েছে। তো এই ধাঁচের অঙ্ক যেখানে টাকার ফিগার দুটো পরস্পর সমান থাকে, সেটার ক্ষেত্রে আমরা কিন্তু একটা শর্টকাট মেথড অ্যাপ্লাই করে দিতে পারি। আমি আবার বলছি, টাকার ফিগার দুটো কিন্তু সমান থাকতে হবে। তাহলে আমরা বলবো শতকরা লাভ ইকুয়াল ক্রয় মাইনাস বিক্রয় ভাগ বিক্রয় গুণন কত, গুণন হচ্ছে 100, ইকুয়াল ক্রয় কত, ক্রয় হচ্ছে 10টি, বসাই দিলাম 10, বিয়োগ বিক্রয় কত, বিক্রয় হচ্ছে 4টি নাকি 8টি, দুঃখিত, এখানে কিন্তু আসলে 8টি, এটা হচ্ছে একটু টাইপিং মিস্টেক হয়েছে, আমি একটু ঠিক করে দিচ্ছি এই অংশটা। এটা কিন্তু 4টি না, এটা কি, এটা হচ্ছে 8টি। ওকে, বাংলা ইংরেজি মিক্সের কারণে এটা টাইপিং মিস্টেক হয়েছে। তো যাই হোক, আমি সংশোধন করে দিলাম। তাহলে এটা 8 ভাগ 8 গুণন কত, গুণন হচ্ছে 100, তাহলে ইকুয়াল 10 থেকে 8 বাদ দিলে 2 ভাগ 8 গুণন কত 100, 4 2 8, 4 দ্বারা 100কে কাটলে 4 25 100, কত পার্সেন্ট, 25% হচ্ছে আমাদের সঠিক উত্তর। এই যে দেখেন আমাদের সি নাম্বার অপশনে কিন্তু সঠিক উত্তরটা রয়েছে। এবং এখানে দেখেন এই সি নাম্বার অপশনটা কিন্তু এইভাবে দাগানো নেই, মানে কালার করা নেই। কেন নেই, তার কারণ হচ্ছে এখানে টাইপিং মিস্টেক থাকার কারণে অঙ্কটার আসলে উত্তর দেওয়া সম্ভব হয়নি। পরীক্ষার হলে কিন্তু অঙ্কটা এভাবেই ছিল, বিধায় এই প্রশ্নতেও অঙ্কটা এভাবেই তোলা হয়েছে। মানে এটা প্রশ্নপত্রের অরিজিনাল যে প্রশ্নটা ছিল সেই প্রশ্নের টাইপিং মিস্টেক ছিল। এরকম ভুল হতেই পারে, তবে এরকম ভুল হলে আপনারা উত্তরটা কখনোই দাগাবেন না পরীক্ষার হলে। আপনারা নিজেরা ঠিক করে দিয়ে কখনো হচ্ছে অঙ্ক হচ্ছে অ্যান্সার মিলায় দাগায় আসবেন না। ওকে, তো এটা মাথায় রাখবেন একটু। এবার আমি পরের প্রশ্নে চলে যাচ্ছি। এটা দেখেন, 1 হইতে 100 পর্যন্ত সংখ্যার যোগফল কত? খুবই গুরুত্বপূর্ণ, মানে হচ্ছে সাহায্যকারী পদে বা হেল্পার পদে কিন্তু আসার মতো একটা প্রশ্ন। এই প্রশ্নটা হচ্ছে ভেরি ইম্পর্ট্যান্ট, আমি দিয়ে দিচ্ছি। 1 হতে 100 পর্যন্ত সংখ্যার যোগফল নির্ণয় করার সূত্র হচ্ছে n ইন্টু n প্লাস 1 ভাগ 2। এটা কিন্তু সমষ্টির সূত্র। ওকে, s ইকুয়াল n ইন্টু n প্লাস 1 ভাগ 2। এখানে s মানে সমষ্টি বোঝাচ্ছি, আর n মানে কতটা পদ আছে সেটা। যেহেতু স্বাভাবিক সংখ্যা অর্থাৎ ধারাবাহিকভাবে আছে, এই জন্য কিন্তু এই সূত্রটা প্রয়োগ হলো। এখানে n মানে 100, তাহলে 100 ইন্টু 100 আর একে কত 101 ভাগ কত 2, তাহলে 2 দ্বারা 100কে কাটলে হবে 50। এদিকে আমরা 50 গুণন 101 এটা গুণ করব, তাহলে 50 একে 50, 50 একে 50। ওকে, 5050 আমাদের সঠিক উত্তর। আপনারা আলাদা জায়গায় গুণ করে নেবেন, আমি একটু শর্টকাটে গুণটা করে ফেললাম। ঠিক আছে, তো এই অঙ্ক আপনাদের অবশ্যই খুব ভালোভাবে মনোযোগ সহকারে শিখে রাখতে হবে। অনেক সময় এখানে 100 না দিয়ে কত দেয়, 99 দেয়, তো দিতেই পারে। তো n ইন্টু n প্লাস 1 ভাগ 2 আপনারা প্রয়োগ করবেন। এখন n এর মান 99 প্লাস 1 ভাগ হচ্ছে 2। তাহলে আমরা এবার হচ্ছে কাটাকাটিটা একটু পরে করব। দেখেন উপরে 99 ইন্টু 100 ভাগ হচ্ছে 2, এবার কাটাকাটি করব 50, তাহলে 50 আর 99 গুণ করব, 5 নং 45 এর 5, হাতে 4, 5 নং 45 এর 4 49, শূন্যটা দিয়ে দিলাম, তখন হবে 4950 আমাদের সঠিক উত্তর। ঠিক আছে, তো এরকম 99 দিয়েও কিন্তু আসতে পারে। এবার দেখেন আমরা 26-এ যাচ্ছি। সিরাজ সাহেবের বেতন 10% কমানোর পর হ্রাসকৃত বেতন আবার 10% বাড়ানো হলে তার কতটুকু ক্ষতি হলো? তো মনে রাখবেন এই অঙ্কগুলো আমরা করি একটা শর্টকাট মেথডের সাহায্যে, সেটা হচ্ছে a প্লাস বি
প্লাস উপরে এ ইন্টু বি তার নিচে কি 100। ওকে, এই শর্টকাট মেথডটা অ্যাপ্লাই করে দেবেন। মনে রাখবেন যে কমানো মানে মাইনাস আর বাড়ানো মানে প্লাস। তাহলে এ এর মানে সিরাজ সাহেবের বেতন 10% কমানো হয়েছে, তার মানে এর মান হচ্ছে -10, আবার বাড়ানো হয়েছে তাহলে বির মান হচ্ছে +10। আমরা এবার এটা বসাই দেব। তাহলে এ মানে -10 প্লাস বি মানে +10 আমাদের, ঠিক আছে। আর ব্র্যাকেট তো এখানে প্রয়োজন নেই, যেহেতু গুণ করতে হচ্ছে না চিহ্ন, আবার প্লাস টান দিলাম, এর মান হচ্ছে -10, এখন ব্র্যাকেট লাগবে, বির মান হচ্ছে +10 আর তার নিচে 100। তাহলে ইকুয়াল, এই যে +10 আর -10 কাটা, এই প্লাসে মাইনাসে মাইনাস, উপরে 10 10 100 আর তার নিচে 100 100 100 কাটলে থাকে 1। তাহলে -1 মানে কি 1% হচ্ছে আমাদের কি হয়েছে, ক্ষতি হয়েছে। অর্থাৎ সিরাজ সাহেবের বেতন হচ্ছে যেটা তিনি আগে উঠাতেন তার তুলনায় 1% তার ক্ষতি হয়েছে। নিঃসন্দেহে বুঝতে পারছেন। আপনাদের মনে হতে পারে কিন্তু 0%, কিন্তু আসলে কখনোই 0% হবে না, হবে কত, 1%। তার মানে 10% বাড়ানোর পর আবার যে হ্রাসকৃত বেতন সেটা কিন্তু আবার 10%, দুঃখিত 10% কমানোর পর যে হ্রাসকৃত বেতন সেটাকে আবার 10% বাড়ানো হয়েছে, তাই তার আলটিমেটলি 1% ক্ষতি হয়েছে। আমি যদি আরেকটু ক্লিয়ার করি, ধরেন সিরাজ সাহেব বেতন পেত 100 টাকা, ধরে নিলাম প্রথমে 100 টাকা বেতন পেত, তাহলে তাকে 10% বেতন, ধরেন কোনো কারণে তার বেতনটা কাটা হয়েছে 10%, তাহলে 10% কাটলে সে বেতন পাবে 90 টাকা। এখন তার বেতন কিন্তু 90 টাকা। আবার বলেছে ঠিক আছে আপনাকে 10% বাড়ায় দেওয়া হলো, তাহলে 90 এর 10% কত, 90 এর 10% মানে আমরা যদি বের করি 90 এর 10%, এটা 0 0 0 0 কাটা 9 টাকা, তাহলে এবার 9 টাকা বাড়লো, তাহলে 90 আর 9 99 টাকা হলো। তার মানে আসলে কিন্তু তার বেতন প্রথমের তুলনায় বর্তমানে 1 টাকা কমে গেল। এই হচ্ছে 1%-এর বিষয়টা, ঠিক আছে। তো এটা দ্রুত আপনারা পরীক্ষার হলে বুঝতে পারবেন। ওই যে আমি যেটা দেখালাম, a প্লাস বি প্লাস উপরে a ইন্টু বি তার নিচে 100, এই রুলটা দিয়ে আপনারা খুব দ্রুত হচ্ছে অঙ্ক করতে পারবেন। এখানে 10% থাক, 20% থাক, 30 থাক, প্রথমটা বৃদ্ধি থাক, পরেরটা হ্রাস থাক, যাই থাক না কেন আপনি এভাবেই করে ফেলতে পারবেন। তো ওকে, আজকের আলোচনা এই পর্যন্ত রাখছি, দেখা হবে পরের আলোচনায়। আর আমার কাছে সাহায্যকারী পদের জন্য যদি আপনারা হচ্ছে সাজেশন নিতে চান, তাহলে অবশ্যই আপনারা আমার সঙ্গে যোগাযোগ করবেন 01642702760 এই নম্বরে হোয়াটসঅ্যাপে টেক্সট দিয়ে। বাংলা, ইংরেজি, সাধারণ জ্ঞান, গণিত, তথ্যপ্রযুক্তি, সাধারণ বিজ্ঞান সবগুলোই সাজেশনের মধ্যে অন্তর্ভুক্ত রয়েছে, এবং এমসিকিউ সাজেশন কিন্তু 4টা অপশন, পাশে উত্তর, এভাবে সাজেশনটা রয়েছে। সাজেশনের ফি হচ্ছে 100 টাকা এবং এটা পিডিএফ একটা সাজেশন। যদি নিতে চান তাহলে এই নম্বরে হোয়াটসঅ্যাপে আমাকে টেক্সট করতে হবে। ওকে।